কেমন আছেন সবাই? আমি তুষার। তো চলে আসলাম আরও একটি অসাধারণ ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন নিয়ে। যারা হররের সাথে সাসপেন্স, থ্রিলার আর টুইস্টেড ওয়েব সিরিজ বা মুভি পছন্দ করেন, আজকের ভিডিওটা তাদের জন্য হতে চলেছে। তো আজকের এই ওয়েব সিরিজে অনেক টুইস্ট, সাসপেন্স, থ্রিলারের সাথে গা হিম করে দেওয়া ভূতের দৃশ্যও থাকবে। তাই আশা করি এই ওয়েব সিরিজটি আপনাদের ভালো লাগবে। তো আজ এক্সপ্লেন করতে যাচ্ছি সদ্য মুক্তি পাওয়া ওয়েব সিরিজ মুথাসি। আর এই ওয়েব সিরিজটা মালায়ালাম ভাষায় মুক্তি পেয়েছে। আর এটা এক ধরনের ডার্ক ফোক হরর ওয়েব সিরিজ। তো আশা করি ওয়েব সিরিজটা আপনাদের ভালো লাগবে। আর ছোট্ট একটা কথা, দ্য রিসোর্টের বাকি এপিসোডগুলো এখনো রিলিজ হয়নি। রিলিজ হবার পরে আশা করি শনিবারে রিসোর্টের পার্ট 8 নিয়ে আসতে পারবো। এছাড়া আমি রিসেন্টলি রিসোর্টের মতো আরও একটা অসাধারণ ওয়েব সিরিজ দেখেছি। আপনারা যদি কমেন্ট করে জানান বা আগ্রহী থাকেন, তাহলে সেই ওয়েব সিরিজটাও আমি আপনাদের জন্য এক্সপ্লেন করতে পারি। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। ওয়েব সিরিজের শুরুতেই দেখা যায় জঙ্গলের মাঝে একটা বাড়ি, আর সেই বাড়িতেই নীলা নামের একটি মেয়ে শুয়েছিল। হঠাৎ করেই তার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠতেই সে দেখতে পায় তার পাশে তার হাজবেন্ড নেই। আর তখনই সে বাইরে থেকে দৌড়াদৌড়ির একটা আওয়াজ শুনতে পায়। জানালার কাছে গেলেই লীলা দেখতে পায় সেখানে একটা বেজি দৌড়াদৌড়ি করছিল। লীলা যখন একটু ভালো করে দেখে, সে দেখতে পায় তার হাজবেন্ড রাজন গাছের আড়াল থেকে তীর ধনুক দিয়ে সেই বেজিটাকে মারার চেষ্টা করছে। আর বলে রাখা ভালো, লীলা আর রাজনের আজকেই বিয়ে হয়েছে, অর্থাৎ আজকে তাদের বাসরাত। কিন্তু সেই বাসরাত রেখেই রাজন বাইরে চলে গিয়েছিল বেজি শিকার করার জন্য। আর এই বিষয়টা নীলাকে খুবই অবাক করে যে একজন লোক তার বাসরাত ফেলে কেন একটা বেজি শিকার করছে। যাই হোক, সে হারিকেন নিয়ে বাইরে চলে আসে। এদিকে রাজন সেই বেজিটাকে লক্ষ্য করে তীর ছুঁড়ে মারে, যে তীরটা নীলার একেবারে পাশে দিয়ে যেয়ে বেজির গায়ে লাগে, আর বেজিটা সেখানেই আহত হয়ে পড়ে থাকে। অন্যদিকে রাজন যখন নীলাকে দেখতে পায়, তাকে বলে, কি ব্যাপার, তুমি এখানে কি করছো? তোমার কি ঘুম আসছে না? যাও, ভেতরে যাও, ঘুমিয়ে থাকো। লীলা তাকে উল্টো কোনো প্রশ্ন করার সুযোগই পায় না, আর সাহসও পায় না। এই জন্য সে আবারও চুপচাপ ঘরের ভেতরে চলে আসে। এদিকে রাজন দেখা যায় ঘরের ভেতরে সেই বেজিটাকে নিয়ে এসে কসাইদের মতো টুকরো টুকরো করে কাটতে থাকে। আর দরজার ওপাশ থেকে লুকিয়ে লীলা এটা দেখে, কিন্তু রাজন এটা টের পেয়ে যায়। এই জন্য সে পেছনের দিকে তাকায়, আর সাথে সাথে ভয়ে লীলা সেখান থেকে চলে যায়। কিন্তু রাজন কিছুই বলে না। রাজন এরপরেই সেই বেজির মাংসটাকে একটা পাতার মধ্যে আটকে ফেলে, আর একটা মদের বোতল এছাড়া হারিকেন নিয়ে ধীরে ধীরে উপরের দিকে যেতে শুরু করে। উপরের যে চিলেকটার ঘরটা ছিল, ধীরে ধীরে রাজন সেখানেই আসতে শুরু করে। আর সেই ঘরে আসার পরে সাথে সাথে সে দরজাটা লাগিয়ে দেয়। এদিকে রাজন জানতেই পারেনি যে লীলাও ধীরে ধীরে তার পিছে পিছে আসছিল। সেই ঘরে একজন বৃদ্ধ মহিলা থাকত, যার মাথার চুল ডাইনিদের মতো অনেক লম্বা। রাজন হারিকেনের আলোতে সেই চুলের বেনিটাই খুঁজে বের করে, আর এরপরে সেটা তার কাঁধে রাখে। অন্যদিকে লীলা দরজার সামনে যে ছিদ্রটা ছিল সেটা দিয়ে দেখতে শুরু করে যে ভেতরে কি হচ্ছে। সে দেখতে পায় রাজন সেই কাঁচা মাংস আর মদগুলো সেই বৃদ্ধ মহিলাকে দিচ্ছিল, আর সেই বৃদ্ধ মহিলা কাঁচা মাংসই খেতে শুরু করে। এদিকে লীলা যে তাকে দেখছিল, বৃদ্ধ মহিলা এটা দেখে ফেলে আর তার নাম ধরে ডাকে, লীলা। আর এটা শুনেই লীলা ভয় পেয়ে যায়। সেখান থেকে তাড়াহুড়ো করে নামতে যেয়ে পা পিছলে পড়ে যায়, আর নিচে পড়ে সে ওভাবেই পড়ে থাকে। সিন এখানেই কাট হয়ে যায়। এরপরেই একদিন আগের ঘটনা দেখানো হয়, যেখানে একটা গরুর গাড়ির ভেতরে লীলা, তার বাবা আর তার ছোট দুই বোন কোথাও আসছিল। জঙ্গলের মাঝামাঝি একটা জায়গায় তারা থেমে যায়, আর এরপরে গরুর গাড়ি থেকে নেমে তারা হাঁটতে শুরু করে। সবার ছোট বোনটা তার বাবাকে জিজ্ঞেস করে, বাবা, আমরা কি লীলা আপুকে এখানেই রেখে যাব? মেজ বোন মঞ্জলি বলছিল, বাবা, এরকম একটা ঘন জঙ্গলে লীলা আপুকে বিয়ে দেবে কেন? আমাদের আগে এই জায়গা সম্পর্কে আরও একটু জেনে শুনে নেওয়া উচিত। লীলা তখন বলে, তোমরা এত ভাবছো কেন? তোমাদের তো আমি বলেছি এই বিয়েটা আমি নিজের ইচ্ছেতেই করছি, আর তোমরা দুইজন শুধু মন দিয়ে পড়াশোনা করো, আর কিছু ভাবতে হবে না। অন্যদিকে লীলার বাবা বলে, আমি জানি শুধুমাত্র আমরা অনেক গরিব, তোমাকে অন্য কোথাও বিয়ে দিতে পারছি না, এই জন্য তুমি বাধ্য হয়ে রাজনকে বিয়ে করছো। লীলা বলে, না না বাবা, এমনটা নয়, আমি রাজনকে এই কারণে বিয়ে করছি না, আর তুমি আমার জন্য একেবারে টেনশন করো না, আমি এখানে অনেক সুখী থাকব। এদিকে জঙ্গলে একজন তান্ত্রিককে দেখা যায়, যে কোনো একটা রিচুয়াল করার জন্য সেখানে সবকিছু তৈরি করছিল, আর সেখানেই আমরা রাজনকেও দেখি। তখন সেই ব্রাহ্মণ তান্ত্রিক দেখতে পায় গ্রহণ লাগছে, আর এই জন্য সে তাড়াতাড়ি রাজনকে জিজ্ঞেস করে, বিয়ের সময় হয়ে গেছে, তোমার কনে কোথায়? রাজন বলে,
এই তো চলে আসবে। এদিকে লীলা আর তার পরিবার জঙ্গলে হাঁটতে হাঁটতে গাছে লাগানো একটা বোর্ড ক্রস করে, আর যেটার ভেতরে লেখা ছিল মাল্লিকা কাবু। অর্থাৎ এখান থেকেই শুরু হয় সেই মাল্লিকা কাবু এরিয়া, আর যেখানে রাজন থাকে। এর একটু পরেই দেখা যায় লীলার পরিবার রাজনের সামনে চলে এসেছিল, আর তখন গ্রহণও পুরোপুরি শুরু হয়ে গিয়েছিল। ব্রাহ্মণতান্ত্রিক বলে বিয়ের সময় শুরু হয়ে গেছে। গ্রহণ শেষ হবার আগেই বিয়ের সব রীতিনীতি শেষ করতে হবে। সেখানে সেই ব্রাহ্মণতান্ত্রিক এবং সেই সব জিনিসপত্র দেখার পরে লীলার বাবার অনেক বেশি আজব লাগে। সে রাজনকে জিজ্ঞেস করে, এসব কি? এটা কি কোনো বিয়ের অনুষ্ঠান? রাজন বলে, আর আপনি টেনশন করবেন না, এটা আমাদের এখানকার একটা রিচুয়াল মাত্র। আর এখানে সবাই উপস্থিত রয়েছে। লীলার পরিবার থেকে যেমন আপনি উপস্থিত আছেন, তেমনি আমার বাবাও এই বিয়েতে উপস্থিত রয়েছে। আসলে আমার বাবা মাল্লিকানের মূর্তি এখানেই স্থাপন করা হয়েছে, আর এই জন্য বিয়েটাও আমি এখানেই রেখেছি, যাতে করে আমার বাবা এই বিয়েতে উপস্থিত থাকতে পারে। লীলার বাবা বলে, বুঝতে পেরেছি, তোমার ইচ্ছে তো না হয় পূরণ হলো, কিন্তু তোমার মা কোথায়? রাজন বলে, মা অসুস্থ, তাই এখানে আসতে পারিনি। এরপরেই দেখা যায় সেই গ্রহণের মধ্যেই লীলার বিয়ে শুরু হয়ে যায়, আর সেই গ্রহণের জন্যই চারপাশটা পুরোপুরি অন্ধকার হয়ে গিয়েছিল। এদিকে দেখা যায় গ্রহণ শেষ হওয়ার আগেই তাদের বিয়ের রীতিনীতিও শেষ হয়ে যায়, আর লীলার বাবা লীলার দুই ছোট বোনকে নিয়ে বাড়ির দিকে রওনা হয়। যেহেতু গ্রহণ শেষ হয়ে গিয়েছিল, চারপাশে আবারও আলো চলে এসেছিল। অন্যদিকে রাজন লীলাকে তার স্কুটিতে বসিয়ে তাদের বাড়িতে নিয়ে আসে, যেটা পুরোপুরি একটা ভুতুড়ে এবং পরিত্যক্ত বাড়ির মতোই দেখাচ্ছিল। আর এটা দেখে এখন লীলারও ভয় হতে শুরু করে। যদিও লীলা তার বাবা আর পরিবারকে বলেছে এই বিয়েটা সে ইচ্ছে করেই করছে, কিন্তু আসলেই সে বিয়েটা করেছে তার অসহায় বাবার মুখের দিকে তাকিয়ে। তার বাবা একা মানুষ, আর বাসায় তিনটে মেয়ে, এই জন্য বাধ্য হয়ে সে রাজনকে বিয়ে করেছে। কিন্তু এখন তার ভয় হতে শুরু করে। লীলা ভাবতে থাকে, এটা আবার কেমন বাড়ি? অন্যদিকে রাজন তাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বলে, লীলা ভেতরে আসো। ভেতরে যাবার পরেই লীলার বারবার হাঁচি আসছিল। রাজন বলে, আসলে এখানে মানুষ কম থাকে, তাই বাড়ির পরিষ্কার পরিচ্ছন্নটাও ঠিকঠাকভাবে করা হয় না। এখন যেহেতু তুমি এসেছো, আশা করি তুমি সবকিছু ঠিক করে নিতে পারবে। লীলা জিজ্ঞেস করে, মা কোথায়? রাজন বলে, মা উপরের রুমে, সে একটু অসুস্থ, এই জন্য উপরের রুমে সে রেস্ট নিচ্ছে। রাজন লীলাকে বলে, এখন থেকে তোমাকেই সবকিছু করতে হবে, সবার দেখাশোনা করতে হবে, এই বাড়ির দেখাশোনা করতে হবে, আমার দেখাশোনা করতে হবে, মায়েরও দেখাশোনা করতে হবে। লীলা সবকিছু ভুলে হাসি মুখে বলে, হ্যাঁ অবশ্যই। আর এরপরেই রাজন তাকে জড়িয়ে ধরে। ঘটনা আবারও বর্তমানে চলে আসে, যেখানে লীলা সেই সিঁড়ি থেকে পড়ে যেয়ে অজ্ঞান হয়ে গিয়েছিল, আর তার মাথায় চোট পেয়েছিল। রাজন দেখা যায় তাকে বিছানায় শোয়ানোর পরে তার মাথার ভেতরে ওষুধ লাগিয়ে দিচ্ছিল। এদিকে লীলা অজ্ঞান হয়ে যাবার আগে তার চোখের সামনে যেসব দৃশ্য দেখেছিল, সেগুলো আবারও তার চোখের সামনে ভেসে উঠছিল, আর এই জন্য সে আটকে ওঠে। রাজন তার পাশেই বসেছিল। রাজন তাকে জিজ্ঞেস করে, এখন কেমন বোধ করছো? তুমি কেমন আছো লীলা? লীলা বলে, আমি ভালো আছি। রাজন বলে, তোমাকে তো বলেছিলাম একা একা মায়ের কাছে যেও না, মা একটু অসুস্থ, তাই তার ব্যবহারও একটু অন্যরকম। লীলা বলে, সেটা না হয় বুঝলাম, কিন্তু সে বেজির কাঁচা মাংস কিভাবে খেতে পারে? এই বিষয়টাই আমার মাথায় আসছে না। রাজন বলে, আমার মা একটা সময় এই এরিয়ার অনেক বড় একজন তান্ত্রিক ছিল। কয়েকটা রিচুয়াল করার সময় সে মদের সাথে বেজির মাংস খেয়েছিল রিচুয়াল পালনের জন্য, আর তখন থেকেই তার এই অভ্যাসটা গড়ে ওঠে। আর এখন সে সবসময় বেজির মাংস আর মদই খায়, আর যখন সে চায় আমাকে সেটা এনে দিতে হয়। ছোটবেলা থেকেই আমি আমার মায়ের কাছ থেকে তান্ত্রিক বিদ্যা শিখে নিয়েছিলাম। ছোটখাটো সব জাদুর টোনাই আমার শেখা আছে। সবাই বলছিল আমি নাকি আমার মায়ের মতোই হব। যাই হোক, আমার কথা বাদ দাও, তুমি মাকে একা দেখতে চেও না। লীলা বলে, ঠিক আছে। লীলাকে দেখা যায় বাড়ির উঠোন ঝাড়ু দিচ্ছিল, আর ঠিক তখনই ঝাড়ুর ভেতরে বড় বড় লম্বা সাদা চুলের গোছা আটকে ছিল। লীলা বুঝতে পারে এগুলো তার শাশুড়ির। অন্যদিকে রাজনকে দেখা যায় একটা তীর ঘষে ঘষে সে আরো ধারালো করছিল। লীলা রাজনের কাছে আসে আর বলে, সবজি শেষ হয়ে গেছে। রাজন বলে, ঠিক আছে, আমি এখনই যেয়ে নিয়ে আসছি। লীলা বলে, না না, আমি আপনাকে বলিনি, আমি আমার কথা বলেছি। আমি যে সবজি নিয়ে আসি, এই ফাঁকে পুরো গ্রামটা আমি একটু ঘুরেও দেখতে পারবো। রাজন বলে, ঠিক আছে যাও, কিন্তু কোনো গ্রামবাসীর সাথে কথা বলো না। আসলে গ্রামবাসীরা সবসময় উল্টোপাল্টা কথা নিয়ে থাকে, আর আলমারির উপরেই টাকা রয়েছে। লীলা বলে, ঠিক আছে। এরপরে লীলা সেই টাকা নিয়ে চলে যায় সবজি কেনার জন্য। রাস্তায় লীলা একজন ফুল আলীকে দেখতে পায়, যে ফুল বিক্রি করছিল। লীলা তার কাছ থেকে কিছু ফুল কিনে। সেই মহিলা বলে, তুমি রাজনের স্ত্রী, তাই না? লীলা বলে, হ্যাঁ। এরপরে লীলা কেনা ফুল নিয়ে
চলে যেতে শুরু করে। সেই মহিলা বলে, দাঁড়াও, বিয়ে করার আগে তুমি কি রাজন আর তার পরিবারের সম্পর্কে কিছু জেনে আসোনি? লীলা বলে, কি জেনে আসবো? সেই মহিলা বলে, আরে ওই বাড়িটা তো অভিশপ্ত। শুধুমাত্র ওই বাড়িটাই নয়, বরং এই পুরো গ্রামটাই অভিশপ্ত। গত 10 বছর ধরে এই গ্রামে থাকা কোনো মহিলারই বাচ্চা হয় না। যারাও প্রেগনেন্ট হয় তাদের বাচ্চা নষ্ট হয়ে যায়। তোমার মতোই একজন মহিলা এই গ্রামে এসেছিল, কারো কোনো কথায় পাত্তা দেয়নি, আর অভিশপ্ত সেই বাড়ির কাছে চলে গিয়েছিল জড়িবুটি খোঁজার জন্য। আর তখনই সেই মহিলার ফ্ল্যাশব্যাক দেখানো হয়। সেই মহিলা দেখা যায় সেই বাড়ির পাশে গিয়েই কিছু চারাগাছ ওঠানোর চেষ্টা করছিল। ঠিক তখনই সে দেখতে পায় সেটার মধ্যে সাদা চুলের গোছা, আর হঠাৎ করেই সেই চুলের গোছা তার হাতে একাই পেঁচিয়ে যেতে শুরু করে, আর ধীরে ধীরে সেটা শক্ত হচ্ছিল। মহিলা প্রচণ্ড ভয় পেয়ে যায়, নিজেকে সেই চুলের গোছা থেকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু ধীরে ধীরে সেটা এতটাই শক্ত হয়ে যায় যে একটা সময় সেই মহিলা সেখানেই মারা যায়। এরপরেই সেই মহিলার হাজব্যান্ড মুরলীকে দেখানো হয় যে তার স্ত্রীর এভাবে মৃত্যুটা কোনোভাবে মেনে নিতে পারেনি, আর এই জন্য সে চাইছিল প্রতিশোধ নেবার জন্য। মুরলীর সাথে তার আরো 2 জন বন্ধু ছিল। রাতের বেলা তারা 3 জন একত্রিত হয়েছিল প্রতিশোধ নেবার জন্য। একজন বন্ধু মুরলীকে বলে, তুমি তো জানো ওই বাড়িতে যে মহিলা থাকে সে একটা ডাইনি, সব জেনে শুনে তুমি কিছু করতে চাইছো? অন্য একজন বলে, করবে না তো কি করবে, তুমি দেখতে পাচ্ছ না মুরলীর বউটাকে সেই ডাইনি খেয়ে ফেলেছে, না জানি আর কাকে কাকে খাবে, কিছু তো একটা করতেই হবে। তারা 3 জন রাতের বেলা হাতে মশাল নিয়ে রাজনদের বাড়ির দিকে যেতে থাকে। যাওয়ার সময় তারা কথা বলছিল। একজন জিজ্ঞেস করে, বাসায় কি রাজনও থাকবে? অন্য একজন বলে, না, আজকে অমাবস্যার রাত, রাজন নিশ্চয়ই তার তন্ত্রমন্ত্র করতে বাইরে গেছে, সেই ডাইনিটা বাড়িতে একাই থাকবে। এরপরেই তারা রাজনের বাড়িতে চলে আসে। মুরলী খুব জোশ নিয়ে এক লাথি দিয়ে দরজা ভেঙে ফেলে, কিন্তু মুরলী ভিতরে ঢোকার আগেই বাইরে থেকে কেউ একটা ধাক্কা দেয় তাকে, আর ভেতরে যেয়ে সে পড়ে যায়। সাথে সাথেই ঘরের দরজা বন্ধ হয়ে যায়। এটা থেকে বাইরে থাকা 2 বন্ধু অনেক ভয় পেয়ে যায়। এদিকে ভেতর থেকে মুরলী বারবার দরজা খোলার চেষ্টা করছিল আর বলছিল, সুকু, গোপালা, তাড়াতাড়ি দরজা খোলো, তোমরা আমাকে ধাক্কা দিলে কেন? এদিকে বাইরে থেকে তারা বলতে থাকে, আমরা ধাক্কা দেইনি। তখনই মুরলী শুনতে পায় ভয়ানক এক ডাইনির মতো হাসি। সেই হাসিটা এতটাই ভয়ঙ্কর ছিল যে মুরলীর গায়ের রক্ত ঠান্ডা হয়ে যায়। অন্যদিকে বাইরে থাকা মুরলীর 2 বন্ধু গোপালা আর সুকু তারা সেখান থেকে ভয়ে পালাতে শুরু করে। অন্যদিকে ঘরের ভেতরে আটকে থাকা মুরলী শুধু সেই ভয়ঙ্কর হাসি শুনতে পাচ্ছিল। সে ভয়ে চিৎকার করছিল। ঠিক তখনই তার পেছনে একটা কালো ছায়া এসে দাঁড়ায়, আর একটা সময় সেই কালো ছায়া তাকে গ্রাস করে নেয়। অন্যদিকে এই পুরো ফ্ল্যাশব্যাকটা আমরা দেখতে পেলাম, কিন্তু ফুল বিক্রি করা সেই মহিলা এত কিছু জানতো না। সে শুধু লীলাকে বলে সেই বাড়ির কাছে যারাই যায় তারা আর কখনো ফিরে আসে না। এরপরেই আমাদের দেখানো হয় সেই বাড়ির কাছে যারা যায় তাদের সাথে আসলে কি হয়। সেই বাড়িতেই একটা রুম ছিল, যে রুমের ভেতরে অনেক ছোট ছোট পুতুল ঝোলানো ছিল। আসলে এই বাড়িতে যারা এসেছিল তারাই ছিল এই পুতুলগুলো। আর সেখানে আমরা মুরলীরও একটা পুতুল দেখি, যে তখনও তার 2 বন্ধুকে চিৎকার করে ডাকছিল, কিন্তু সেই চিৎকারটা বাইরে থেকে কেউ শুনতে পেত না। আর এখানেই প্রথম এপিসোড শেষ হয়ে যায়। দ্বিতীয় এপিসোডের শুরুতেই দেখা যায় লীলা সেই ঘরে এসেছিল, যে ঘরে সব পুতুলগুলো ঝুলানো ছিল। লীলা অবাক হয়ে সবকিছু দেখছিল, আর একটা পুতুল সে ছুঁয়েও ফেলে। আর ঠিক তখনই সেই বুড়ি সেখানে চলে আসে। লীলা তাকে দেখে ভয় পেয়ে যায়। ঠিক তখনই সেখানে রাজন চলে আসে, আর সেই বুড়ি সেখান থেকে চলে যায়। রাজন লীলাকে বলে, এই সব পুতুল আমার পূর্বপুরুষরাই একত্রিত করেছে। আসলে এই প্রত্যেকটা পুতুলের ভেতরে এক একটা শয়তানি আত্মার লুকিয়ে রয়েছে, যাদেরকে আমরা বন্ধ করেছি। একটা সময় আমার মা করত, এখন আমি করি। যদিও প্রথমে এই সব কিছুতে আমার একেবারেই ইন্টারেস্ট ছিল না, কিন্তু একটা সময় টাকা ইনকামের কোনো পথ খুঁজে না পেয়ে আমাকে এইসব করতে বাধ্য হয়েছে। তুমি কি এখানে কোনো পুতুল ছুঁয়ে ফেলেছ? যদি ছুঁয়ে ফেলো তাহলে হলুদের পানি দিয়ে হাত ধুয়ে ফেলো, তাহলেই হয়ে যাবে। লীলা বলে, ঠিক আছে। এরপরে লীলা আর রাজনকে দেখা যায় যারা বাজারে যাচ্ছিল। অন্যদিকে রাজনের মা ওপর থেকে জানালা দিয়ে তাদের 2 জনকে দেখছিল, কিন্তু হঠাৎ করে লীলা যাওয়ার সময় অজ্ঞান হয়ে যায়। রাজন বুঝতে পারছিল না তার কি হয়েছে। ওই দিক দিয়ে সেই ফুলালিও যাচ্ছিল। সে তাড়াতাড়ি লীলার কাছে আসে, আর তাকে দেখার পরে দেখতে পায় লীলা ঠিক আছে। লীলারও জ্ঞান ফেরে। এরপরে সে ফুলালি হেসে বলে, লীলা তো গর্ভবতী। অন্যদিকে এত দূর থেকে সেই বুড়ির কানে এই কথাটা পৌঁছে যায়।
তার কান খাড়া হয়ে যায় শুনে। অন্যদিকে সেই ফুলালি বলে, আরে বাহ, এটা তো আশ্চর্যের বিষয়। 10 বছরে এই প্রথমবার এই গ্রামের কোনো মহিলা গর্ভবতী হলো। এই কথা শোনার পরে রাজন আর লীলা দুজনেই খুব খুশি হয়ে যায়। অন্যদিকে সেই বুড়িও এই কথা শোনার পরে হাসতে শুরু করে। তাকে অনেক খুশি দেখাচ্ছিল, মনে হচ্ছিল সে এই সময়ের জন্যই অপেক্ষা করছিল। এরপরেই রাজন আর লীলা সে বুড়ির কাছে আসে। রাজন তার মাকে বলে, একটা খুশির খবর আছে, লীলা গর্ভবতী। আর এটা শুনে সেই বুড়িও হাসতে শুরু করে। আর দেখা যায় বুড়ির সেই লম্বা চুলগুলো তার ডান হাতে পেঁচানো ছিল। সেই বুড়ি হাসতে হাসতে বলে, এতে খুশি হওয়ার কি আছে? তুমি নিজে একটা ফালতু, তোমার ঘরে আরও একটা ফালতু জিনিসই পয়দা হবে, এত খুশি হওয়ার কিছু নেই। এই কথা শোনার পরে লীলার মনটা একেবারেই ভেঙে যায় যে তার অনাগত সন্তানের নামে কেউ এমন কথা বলছে। লীলা রেগে সেখান থেকে চলে যায়। রাজন বলে, আরে মা, তুমি এটা কি করলে? তুমি বলার পরেই তো আমি লীলাকে বিয়ে করেছি, আর এখন তুমি এমন করছো। কিন্তু তাতে সেই বুড়ির কিছুই যায় আসে না, বরং সে অদ্ভুতভাবে সেখানে একা একাই হাসছিল। এটা দেখে রাজনও রাগ করে সেখান থেকে চলে আসে। লীলা মন খারাপ করে তার রুমেই বসেছিল। রাজন তার কাছে চলে আসে। রাজন লীলাকে জিজ্ঞেস করে, মায়ের কথায় কি মন খারাপ করেছ? আসলে মা একটু অসুস্থ তো, তার মাথায় একটু সমস্যা দেখা দিয়েছে, এই জন্য সে উল্টোপাল্টা কথা বলছে। তুমি তার কথায় কিছু মনে করো না। লীলা কাঁদতে কাঁদতে বলে, তাই বলে আমার অনাগত সন্তানের ব্যাপারে এমন বলবে? আমি এটা কিভাবে মেনে নেব? গ্রামবাসীরা সবাই বলে এই বাড়িটা অভিশপ্ত, এই বাড়ির কাছে যেই আসে সে নাকি আর ফেরত চায় না। আমার এখানে থাকতে ভয় করে, আমি এখানে থাকবো না। রাজন বলে, আরে এমন কিছুই না, গ্রামের মানুষ শুধু শুধু গুজব ছড়িয়ে রেখেছে। লীলা বলে, তাহলে সেই ফুলালি কেন বলল যে 10 বছরে আমি এই প্রথম গ্রামে গর্ভবতী হয়েছি? রাজন বলে, ঠিক আছে, তুমি বলো আমাকে কি করতে হবে। লীলা বলে, চলো, বাচ্চা না হওয়া পর্যন্ত আমরা আমার বাবার বাড়িতে যেয়ে থাকি। রাজন বলে, কি, মাকে ছাড়া একা যেয়ে থাকতে হবে? না না, সেটা কখনোই নয়। আর লীলা, তোমাকে তো আমি বিয়ের আগেই বলেছি গ্রামের মানুষের কথায় কান দেবে না। আর আমার মা শুধু অসুস্থ, এই জন্য এরকম অদ্ভুত ব্যবহার করে, তার একটু সেবা যত্ন প্রয়োজন, এছাড়া আর কিছুই না। এরপরেই দেখা যায় লীলা সেই বাড়ি থেকে যায়নি, সেই বাড়িতেই থেকে গিয়েছিল। তার শাশুড়ির সেবা যত্ন করত, মাঝে মাঝে নিজের বাড়িতে চিঠি লিখত, এছাড়া মাঝে মধ্যে রাজনের সাথে বাইরে ঘুরতেও যেত। আর তাকে দেখে খুশি মনে হচ্ছিল, অর্থাৎ লীলা এখানে নিজেকে মানিয়ে নিয়েছিল। লীলা এখানে রাজনের সাথে খুশি ছিল, আর এভাবেই তাদের দিন কেটে যাচ্ছিল। একদিন লীলা যখন আলমারি খোলে, তখনই সে সেখানে একটা কাপড় দেখতে পায় যেটা পেঁচানো ছিল। আর মোড়ানো সেই কাপড়টা খুলতেই সেখানে অদ্ভুত এক ভাষায় কিছু একটা লেখা ছিল। লীলা কিছুই বুঝতে পারে না, এই জন্য সে সেটা আবারও রেখে দেয়। লীলার সবজি কাটছিল, তখনই তার শাশুড়ি প্রচণ্ড জোরে তাকে ডাকে, আর এতে সে একটু আঁতকেই ওঠে, যার ফলে তার হাতটা কেটে যায়, রক্ত বের হতে শুরু করে। এখানে লীলার হাত কেটে গিয়েছিল, আর উপরে বসে লীলার শাশুড়ি জিহ্বা নাড়াচ্ছিল, যেন মনে হচ্ছিল সে এই রক্ত খাওয়ার জন্যই বসে রয়েছে। এইদিকে লীলা সেই সব কিছু উপেক্ষা করে বেজির কাটা মাংস আর মদের বোতল সেটা নিয়ে উপরে চলে আসে। বুড়ি মহিলা তাকে দেখার পরেই তাকে টেনে চেয়ারে বসায়, এরপরেই তার ঘাড়ে হাত রাখে। সেই হাতটা ধীরে ধীরে তার কবজিতে আসে। সে দেখতে পায় লীলার আঙুল থেকে রক্ত বের হচ্ছে। সেই বুড়ির সাথে সাথে লীলার আঙুলটা মুখে নিয়ে চুষতে শুরু করে। যখনই বুড়ি এইদিকে এটা করছিল, অন্য একটা জায়গায় একটা লোক হঠাৎ করে ঘুম থেকে আটকে ওঠে, যেন এই দুইটা ঘটনার কোনো একটা সম্পর্ক ছিল। এইদিকে বুড়ি লীলার রক্ত খাওয়ার পরে বলে, আরে, তোর রক্ত তো একেবারে শুদ্ধ আর পবিত্র, এই রক্তে অনেক শক্তি রয়েছে, দেখবি তোর বাচ্চাও অনেক শক্তিশালী হবে। লীলা এতে ভয় পেয়ে যায়, দৌড়ে নিচে চলে আসে। আর নিচে আসার পরে সে অবাক হয়ে নিজের হাত দেখতে শুরু করে, কারণ একটু আগে যে হাতটা তার কেটে গিয়েছিল সেই আঙুলে এখন আর কোনো রক্তের দাগ নেই, এমনকি ক্ষত স্থানটাও একেবারে ভালো হয়ে গেছে। লীলা অবাক হয়ে যায়। এদিকে সেই লোকটাকে হাসতে দেখা যাচ্ছিল, তার হাসি দেখে মনে হচ্ছিল সে এই বুড়ির ব্যাপারে নিশ্চয়ই কিছু জানে। এরপরেই লীলা রাজনের কাছে আসে আর বলে, তোমাকে কি একটা কথা জিজ্ঞেস করতে পারি? রাজন বলে, আমি জানি তুমি কি জিজ্ঞেস করবে, তোমাকে তো আগেই বলেছি খারাপ আত্মা আর বাজে জিনিসগুলোকে বন্ধ করা আমাদের খানদানি পেশা। আর এই সুযোগে গ্রামবাসীরা আমাদেরকে নিয়ে বিভিন্ন গুজব ছড়ায়, আর মা অসুস্থ হয়ে যাবার পরে তারা সেই সুযোগটা আরও পেয়ে গেছে তাদের কথা সত্যি প্রমাণ করার জন্য। কিন্তু আসলে আমার মা শুধুমাত্র অসুস্থ, আর কিছুই না। এই অভিশাপের কথা গ্রামবাসীরা যেটা ছড়িয়ে রেখেছে সেটা শুধুমাত্র একটা গুজব, আর কিছুই নয়। তোমাকে এইসবে কান দিতে নিষেধ করেছিলাম। রাজন এর পরেই দেখা যায় তার মায়ের জন্য মদ আনতে যাচ্ছিল, তখনই রাস্তায় একটা গাড়ি তার সামনে এসে দাঁড়ায়, আর গাড়ির ভেতর থেকে সেই লোকটা বের হয়ে আসে। লোকটা সরাসরি তাকে রাজনের নাম ধরেই ডাকে। রাজন অবাক হয়ে যায়,
লোকটা তার নাম জানল কি করে? লোকটা রাজনকে বলে মদ খাবে, তার হাতে একটা মদের বোতল ছিল। রাজন বলে না না, আমি মদ খাবো না। লোকটা তখন হেসে বলে মদ না খেলে ব্যাগ ভর্তি মদের বোতল নিয়ে কোথায় যাচ্ছ? রাজন বলে আপনি কি করে জানলেন যে আমার ব্যাগের ভেতরে মদের বোতল আছে? লোকটা হাসতে হাসতে বলে এই মদগুলো তো তুমি তোমার মায়ের জন্য নিয়ে যাচ্ছ, তাই না? তোমার মা আর আমি একই ব্র্যান্ডের মদ খাই, তারপরে তুমি আমাকে চিনতে পারছো না? রাজন অবাক হয়ে বলে না, চিনতে পারছি না। আরে আমি তোমার খুব কাছের আপনজন, আমি তোমার বড় ভাই। এটা শুনে রাজন অবাক হয়ে যায়। আপনি আমার বড় ভাই? আমার তো কোনো বড় ভাই নেই। লোকটা বলে তুমি তো জানোই না, আসলে তোমার বাবা সোমেশ্বর তান্ত্রিকের ছেলে ছিল, আর আমি শ্রীধর, সেই সোমেশ্বরীর মেয়ে আহিলিয়ার ছেলে, অর্থাৎ আমরা কাজিন। রাজন বলে কিন্তু আমি তো আপনার নাম আগে কখনো শুনিনি। শ্রীধর বলে শুনবে কি করে, তোমার মা তো কখনো বলেইনি, আর বলবেই বা কেন? তুমি তো সেই কান্তির ছেলে, তাই না? শ্রীধর বলে তুমি কি চাও না তুমি আর আমি মিলে সেই ডাইনিটাকে শেষ করে দেই, যে তোমার বাবাকে খুন করেছিল আর আমাদের বংশকে ধ্বংস করে দিয়েছিল? রাজন রেগে যায় আর বলে কে তুমি? আমার মাকে ডাইনি বলছো? শ্রীধর হাসতে হাসতে বলে কে তোমার মা? ও তোমাকে কখনো ছেলে বলে মানে না, ও শুধুমাত্র একটা ডাইনি, আর নিজের এই শয়তানি বংশটাকে আগে বাড়িয়ে নেবার জন্য তোমাকে শুধুমাত্র একটা মাধ্যম হিসেবে ব্যবহার করছে সে। শুধুমাত্র একজন দেবগান মহিলাই তার বংশধারকে এগিয়ে নিয়ে যেতে পারে, আর লীলা দেবগান মহিলা, আর এই জন্য ক্রান্তি লীলাকে তোমাকে বিয়ে করতে বলেছে। রাজন অবাক হয়ে বলে তুমি এগুলো কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। শ্রীধর বলে আসছে পূর্ণিমাতে তোমার মায়ের মতোই একটা শয়তান এই গ্রামে জন্ম নেবে, আর এরপরে থেকে শয়তানের যুগ শুরু হবে। তখন আর মানুষ থাকবে না, চারদিকে শয়তানের রাজত্ব হবে। কিন্তু রাজন তার কোনো কথাই বিশ্বাস করে না, আর সেখান থেকে চলে আসতে শুরু করে। শ্রীধর আবারও তাকে ডেকে বলে রাজন, যদি তুমি তোমার গর্ভবতী স্ত্রী এবং সেই সন্তানকে বাঁচাতে চাও, তাহলে তোমার ডাইনি মায়ের চুলের গোছা দিয়ে তাকে শ্বাসরোধ করে মেরে ফেলাও, তাহলেই তুমি তাকে বাঁচাতে পারবে। তারপরেও রাজন তার সব কথা উপেক্ষা করে সেখান থেকে চলে আসে। এদিকে লীলা দেখা যায় গর্ভবতী অবস্থায়ও উপর হয়ে কাপড় ধুচ্ছিল। সেখানে রাজন তাকে সাহায্য করার জন্যও আসে না। হঠাৎ করেই লীলা সেখানে পড়ে যায়, ব্যথায় চিৎকার করতে থাকে। ঠিক তখনই রাজন তাকে দেখার জন্য চলে আসে আর দেখতে পায় লীলার প্রাইভেট পার্ট থেকে রক্ত বের হচ্ছে, অর্থাৎ লীলার গর্ভে থাকা বাচ্চা নষ্ট হয়ে গেছে। আর এ থেকেই গ্রামে যে অভিশাপটা ছিল সেটাও পূর্ণ হয়ে যায়। অন্যদিকে সেই বুড়ি মহিলা নিজের বেনি ঘোরাতে থাকে, আর তাকে দেখে খুশিই মনে হচ্ছিল সে নিজেই এই বাচ্চাটাকে নষ্ট করে দিয়েছে। আর এখানেই দ্বিতীয় এপিসোডও শেষ হয়ে যায়। তৃতীয় এপিসোডের শুরুতেই দেখা যায় লীলা সেই বাচ্চাটাকে হারিয়ে অনেক কষ্ট পেয়েছিল, এখনো সে মন খারাপ করেই থাকে। অন্যদিকে রাজনেরও একই অবস্থা। কান্তি তাকে বলে আরে একটা বাচ্চাই তো হারিয়েছ, এত মন খারাপ করার কি আছে? তোমার মা তো তোমার কাছে আছে, তাই না? রাজন বলে কিন্তু মা, আমার সেই বাচ্চাটা সত্যিই লাগতো। লীলাকে দেখো, ও এখন সবসময় মন খারাপ করে থাকে। কান্তি বলে মন খারাপ করো না, লীলার খুব তাড়াতাড়ি আরও একটা বাচ্চা হবে। এটা শুনে অনেক খুশি হয়ে যায় রাজন। বলে কি বললে মা? সত্যি সত্যি লীলার আরও একটা বাচ্চা হবে খুব তাড়াতাড়ি? কান্তি বলে হ্যাঁ, যা ওকে বলে দে। রাজন দৌড়ে নিচে চলে আসে আর লীলাকে বলে মা বলেছে খুব তাড়াতাড়ি তোমার একটা বাচ্চা হবে, তুমি আর মন খারাপ করে থেকো না। লীলা বলে তাতে কি, তার মানে যে বাচ্চাটা আমরা হারিয়েছি সেটার জন্য দুঃখও পাবো না, আর সেটার শোক আমি মানাতে পারবো না? তোমাকে তো দেখে মনে হচ্ছে কিছুই হয়নি। রাজন কিছু না বলে সেখান থেকে উঠে চলে আসে। লীলা সেখানে একাই বসে থাকে। এর একটু পরে লীলা চলে আসে কান্তির কাছে। কান্তি বলে আরে শোন, মন খারাপ করিস না, তোর খুব তাড়াতাড়ি আরও একটা বাচ্চা হবে, আর সেটাও হবে ছেলে। আর তুই তো এই গ্রামের অভিশাপের কথা শুনতে চেয়েছিলি, তাই না? তাহলে শোন। এভাবে সে লীলার কোমর ধরে তাকে নিজের কাছে টেনে নেয়। কান্তি লীলার পেটে হাত রেখে বলে তুমি খুব শীঘ্রই বাচ্চার মা হবে, আর তুমি একবার বাচ্চার মা হয়ে গেলে দেখবে এই গ্রামের সবাই একে একে গর্ভবতী হবে। তোমার বাচ্চা দিয়েই এই গ্রামের অভিশাপ কেটে যাবে। এদিকে দেখা যায় রাজন কোথাও গিয়েছিল, লীলা একাই শুয়েছিল। অন্যদিকে কান্তি ওপরে কোনো একটা রিচুয়াল করছিল। আর ঠিক তখনই হঠাৎ করে লীলার সাথে কিছু একটা হতে থাকে। লীলার পা দুই দিকে ছড়িয়ে পড়ে, কাপড় উপরের দিকে উঠে যেতে থাকে, অর্থাৎ অদৃশ্য কোনো এক শক্তি লীলার সাথে শারীরিক সম্পর্ক করেছিল। আর সেখান থেকে মহিষের ডাক শোনা যাচ্ছিল। লীলার সাথে সে শারীরিক সম্পর্ক করে সেখান থেকে চলে যায়। লীলা যখন জেগে যায় সে দেখতে পায় তার সামনে থেকে শয়তানের এক ছায়া দূরে চলে যাচ্ছে। তার মাথাটা মহিষের মতো ছিল,
আর সে কয়েক সেকেন্ডের মধ্যেই সেখান থেকে উধাও হয়ে যায়। লীলা অনেক ভয় পেয়ে যায়, কারণ সে বুঝতেই পারছিল না সেটা কি ছিল আর সেটা কোথায় গেল, আর তার সাথেই বা কি করেছে। পরের দিন সকালবেলাতে লীলা ঝাড়ু দিচ্ছিল, তখনই সে দেখতে পায় একটা বেজি বাথরুমের চালের ওপরে দৌড়েছিল। লীলা সেখানে যায়, সেটাকে তাড়িয়ে দেয় আর বাথরুমের দরজাটা বন্ধ করে দেয়। যখনই লীলা সেখান থেকে আসতে যাবে, সে খেয়াল করে আয়নায় তার চেহারা, আর সেটা একেবারেই তার মতো ছিল না, অন্যরকম ব্যবহার করছিল। লীলা আয়নাকে নিজেকেই দেখতে পায়, যেখানে লীলা সেই বেজির মাংস খাচ্ছিল, তারপর আবার অনেক মজা করে। এটা দেখে লীলা আঁতকে ওঠে, কিন্তু একটু পরেই আবার সবকিছু ঠিক হয়ে যায়। কিন্তু এর পরক্ষণেই লীলা অনুভব করে তার গলার চামড়াটা একেবারে কুঁচকে গেছে, বুড়ি মানুষের মতো। সে হাত দিয়ে যখন স্পর্শ করে, সেটা সে অনুভব করে। এরপরেই লীলা দেখতে পায় তার হাতেরও ঠিক একই অবস্থা, বয়স্ক মানুষের গায়ের চামড়ার মতো সেগুলো কুঁচকে গিয়েছিল। সেগুলো সে স্পর্শ করে, কিন্তু একটু পরেই দেখা যায় সেগুলো আবারও একেবারে সবকিছু স্বাভাবিক হয়ে যায়। তখনই হঠাৎ করেই লীলার বমি হতে শুরু করে, অর্থাৎ লীলা আবারও গর্ভবতী হয়ে গিয়েছিল। কান্তি উপরে বসেই সেটা জেনে যায়। লীলা সেখানেই কুলি করছিল, ঠিক তখনই কান্তি তাকে ডেকে নেয়। লীলার সাথে সাথে তার খাবার নিয়ে সেখানে হাজির হয়ে যায়। কান্তি বলে, তুই আবারও মা হতে চলেছিস। এটা শুনে লীলা অনেক খুশি হয়ে যায়। এদিকে নিচে লীলা গাড়ির শব্দ শুনতে পায়। লীলা ভাবে রাজন এসেছে। সে খুশি হয়ে যায় আর দৌড়ে নিচে চলে যায় রাজনকে খুশির খবরটা দেবার জন্য। কিন্তু সেটা রাজন ছিল না, ছিল শ্রীধর। অন্যদিকে ওপরে বসেই কান্তি এটা জানতে পেরে যায়, আর শ্রীধর আসাতে সে অনেক পেরেশানির মধ্যে পড়ে যায়। লীলা বাইরে আসার পরে দেখতে পায় সেটা রাজন নয়। লীলা শ্রীধরকে জিজ্ঞেস করে, আপনি কে? শ্রীধর বলে, রাজন কোথায়? আমি রাজনের ভাই। লীলা বলে, রাজন তো আপনার সম্পর্কে কখনো কিছু বলেনি। শ্রীধর বলে, রাজন কোথায় গেছে? ওকে ডেকে আনো। লীলা বলে, রাজন তো গ্রামের বাইরে গেছে। শ্রীধর অবাক হয়ে যায় আর বলে, তোমাকে একা রেখে সে চলে গেছে? আমি ওকে সাবধান করলাম, কিন্তু তারপরও আমার কথা শোনেনি। এরপরে শ্রীধর নীলার পেটের দিকে তাকায় আর বলে, আরে তুমি তো প্রেগনেন্ট। নীলা অবাক হয়ে যায় আর বলে, আপনি কি করে জানলেন? শ্রীধর হেসে বলে, আমিও তো এই ত্রান্তিক বংশ থেকে এসেছি, আমারও কিছু পাওয়ার রয়েছে। তখনই শ্রীধর উপরের জানালার দিকে তাকিয়ে বলে, কি তাই না? ঠিক তখনই সেখান থেকে কান্তি চলে যায়। আসলে কান্তি জানালার পাশে দাঁড়িয়ে শ্রীধরের কথা শুনছিল, আর যখনই শ্রীধর তাকে ডাকে সে সেখান থেকে চলে যায়। লীলা এসবের কিছুই বুঝতে পারছিল না। শ্রীধর তাকে সাবধান করে আর বলে, যত তাড়াতাড়ি পারো এখান থেকে চলে যাও, তাহলেই বাঁচতে পারবে। শ্রীধর সেখানে অশুভ কিছু লক্ষ্য করে, আর সেটা ছিল সেই মহিষের শয়তান। শ্রীধর লীলাকে বলে, আমার যতটুকু সময় ছিল আমি কাটিয়ে ফেলেছি, আমাকে এখন যেতে হবে। এদিকে রাতের বেলা রাজনের ফেরার অপেক্ষা করছিল লীলা। তার আর তর্সই ছিল না, এই জন্য সে ঘরের বাইরেই দাঁড়িয়ে অপেক্ষা করছিল। রাজন আসার পরে লীলাকে দেখে বলে, আরে তুমি এখনো জেগে আছো, ঘুমাওনি? লীলা এরপরে খুশি হয়ে রাজনের হাতটা নিজের পেটে রাখে, আর এতেই রাজন বুঝে যায় যে লীলা আবারও মা হতে চলেছে। রাজন বলে, সত্যি বলছো? লীলা হাসে, আর এরপরেই রাজন তাকে জড়িয়ে ধরে। রাজন লীলাকে জিজ্ঞেস করে, তুমি কি মাকে জানিয়েছ? লীলা বলে, হ্যাঁ, মা অনেক খুশি হয়েছে। ও, আর একটা কথা বলতে ভুলে গেছি, আপনার নাকি কোনো ভাই আছে শ্রীধর, সে আপনাকে খোঁজার জন্য এসেছিল। রাজন বলে, ও এখানে কেন এসেছিল? কিছু বলেছে? লীলা বলে, বুঝতে পারিনি ওনার কথা, কি সব অদ্ভুত কথা বলে যাচ্ছিল একা একাই, আর আমাকে বলছিল এখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যাবার জন্য। তখনই কান্তি রাজনকে উপরে ডাকে। রাজন উপরে গেলেই কান্তি রাজনকে শ্রীধরের ব্যাপার বলতে থাকে, যে ও আমাদের শত্রু, ও আমাদের আলাদা করে দিতে চাইছে। ওর কথার ফাঁদে পড়ো না, ওকে এখনই শেষ করে দিতে হবে। রাজন কিছুই বলে না। এদিকে দিন কেটে যাচ্ছিল। এখন রাজন লীলাকে আগে থেকে অনেক বেশি খেয়াল রাখে, তাকে তেমন কোনো কাজ করতে দেয় না, তার যত্ন করে। এছাড়া বরাবরের মতোই সে তার মায়েরও খেয়াল রাখে। আর এভাবেই 9টা মাস কেটে যায়। দেখা যায় একদিন লীলার প্রসব বেদনা ওঠে। এটা দেখে রাজন তাড়াতাড়ি একজন মহিলার কাছে চলে যায়, যে ছিল দায়ী, যে এইসব বাচ্চা ডেলিভারি করার কাজই করত। কিন্তু সেই মহিলা বলে, না না, আমি তোমার বাড়িতে যেতে পারবো না, তোমার বাড়ি অভিশপ্ত। রাজন তখন অনেক রিকোয়েস্ট করে তাকে, একটা সময় পায়ে পর্যন্ত ধরে, যে আমার স্ত্রী প্রসব বেদনায় কাতরাচ্ছে, প্লিজ একবার চলুন, কিছু একটা করুন। তখনই সেই মহিলার দয়া হয়ে যায় রাজনের প্রতি, আর এরপরেই সে চলে আসে। দেখা যায় লীলা তখনও ব্যথায় চিৎকার করছিল। এছাড়া তার সেই চিৎকারের সাথে মহিষের ডাকও ভেসে আসছিল। এটা শুনে সেই বৃদ্ধ মহিলা ভয় পেয়ে যায়, আর বুঝতে পারে লীলা কোনো মানুষকে নয়, বরং একটা শয়তানের বাচ্চাকে জন্ম দিতে যাচ্ছিল। এতে ভয় পেয়ে সে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু আগেই দরজা বন্ধ হয়ে যায়। অন্যদিকে
ওপরে কান্তি বসে হাসছিল। এর পরের দৃশ্যেই দেখা যায় সেই ঘরের ভিতরে সেই বৃদ্ধ মহিলা আর ছিল না। রাজন এসে দেখতে পায় লীলা রক্তাক্ত অবস্থায় নিচে পড়ে রয়েছে। রাজন লীলাকে ওপরে ওঠায়। ঠিক তখনই রাজন শুনতে পায় ওপর থেকে তার মা ঘুম পাড়ানির গান গাচ্ছে। এটা শুনে রাজন অবাক হয়ে যায়। সে লীলাকে ওই অবস্থায় রেখে ধীরে ধীরে উপরে যেতে শুরু করে। আর ঠিক তখনই সে দেখতে পায় লীলার যে বাচ্চাটা হয়েছে সেই বাচ্চাকে কান্তি নিজের কোলে নিয়েছে এবং নিজের বাচ্চা মনে করেই ঘুম পাড়ানি গান গাইছে, এমনকি নিজের বুকের দুধও পান করাচ্ছে। এটা দেখে রাজন হতবাক হয়ে যায়। আর এখানেই এপিসোড 3 শেষ হয়ে যায়। এপিসোড 4 এর শুরুতেই দেখা যায় লীলা আর রাজন তাদের সন্তানকে নিয়ে শুয়েছিল, কিন্তু রাজন গতকাল রাতের সেই ভয়ানক দৃশ্য কোনোভাবেই ভুলতে পারছিল না। আর এখন তার কাছে শ্রীধরের কথাগুলো সত্যি মনে হচ্ছিল। এরপরেই রাজন লুকিয়ে লুকিয়ে মদ খেতে শুরু করে। তখনই লীলা ঘুম থেকে উঠে যায় আর রাজনকে মদ খেতে দেখে আর বলে, আপনি মদ খেতে শুরু করেছেন? কে আপনাকে কি বলল সেটা নিয়ে এভাবে চিন্তা করে মদ খেতে থাকলে কি করে হবে? ওগুলো কানে দেবেন না। রাজন বলে, যে যাই বলুক না কেন আমি কোনো কিছুতেই কান দিতাম না, কিন্তু আমি নিজের চোখে যেটা দেখেছি সেটা আমি অবিশ্বাস করব কি করে? লীলা আসলে ওই রাতের ঘটনা কিছুই জানত না। লীলা বলে, তো কি দেখেছেন আমাকে বলুন। রাজন কিছু না বলেই বাইরে চলে আসে, মাংস কাটতে শুরু করে। তখন সে মদই খাচ্ছিল। এদিকে লীলা বাচ্চাকে কোলে নিয়েছিল। তখনই বাচ্চাটি কাঁদতে শুরু করে। সে কোনোভাবেই বাচ্চার কান্না থামাতে পারছিল না। তখনই কান্তি তাকে ওপরে ডেকে নেয়। লীলা বাচ্চা নিয়েই ওপরে চলে যায়। এরপরেই কান্তি বাচ্চাটাকে নিজের কোলে নেয়। বাচ্চাটাকে কোলে নিতেই বাচ্চাটি কান্না বন্ধ করে দেয়। আর এরপরে সে লীলাকে বাইরে বের করে দেয় যাতে সে বাচ্চাটিকে তার দুধ পান করাতে পারে। এদিকে নীলা এই সবকিছু দেখে অনেক বেশি অবাক হচ্ছিল। এভাবেই দিন চলে যায়। এরপরে অনেকদিন পরের ঘটনা দেখানো হয়, যেখানে এখনো বাচ্চাটি বড় হয়ে গিয়েছিল। তার বয়স 8 বছর আর বাচ্চাটির নাম রাখা হয়েছিল শ্রীকুট্টন। লীলা শ্রীকুট্টনকে তার সেলাই করা একটা শার্ট পরিয়ে দেয় আর রাজনকে বলে, দেখো তো কেমন লাগছে। কিন্তু রাজনের সেই দিকে কোনো ধ্যানই ছিল না, কারণ রাজন এখন শুধু মদের নেশায় ডুবে থাকে আর পরিবারের থেকে পুরোপুরি আলাদা থাকে। অন্যদিকে তার ছেলের দিকে তো সে কখনো ফিরেও তাকায় না। এদিকে লীলা তার ছেলেকে নিয়ে সে অনেক খুশিই ছিল। যদিও রাজনের এমন অদ্ভুত আচরণগুলো দেখে সে মাঝে মধ্যেই বিরক্ত হতো, তাকে বারবার নিষেধ করত মদ না খাওয়ার জন্য, কিন্তু রাজন লুকিয়ে লুকিয়ে মদ খেয়েই ফেলত। একদিন লীলা দেখা যায় শ্রীকুট্টনকে গোসল করানোর পরে তার গা মুছিয়ে দিচ্ছিল। তখনই তার চোখ পড়ে তোয়ালের মধ্যে, যেটার মধ্যে সাদা চুল রয়েছিল। এরপরেই নীলা হঠাৎ করেই শ্রীকুট্টনের মাথায় দেখে তার চুল সাদা হয়ে যাচ্ছিল। এটা তো একেবারেই অদ্ভুত বিষয়, এতটুকু একটা বাচ্চার চুল সাদা হয়ে যাবে কেন? এদিকে রাজন জানালা দিয়ে দেখতে পায় শ্রীকুট্টন বেজির মাংস দেখার পরে অনেক লোভনীয় দৃষ্টিতে তাকিয়েছিল। তখনই শ্রীকুট্টন সেই দিকে তাকায়। রাজন নিজেকে সরিয়ে নেয়। রাজন অবাক হয়ে গিয়েছিল আর ধীরে ধীরে তার সব সন্দেহ সত্যি হচ্ছিল। দেখা যায় রাজনেরও চুল আর দাড়ি ইতোমধ্যে সাদা হতে শুরু করেছিল। রাজন আবারও মদ খেয়ে সেখানেই মাতাল হয়ে পড়ে থাকে। এদিকে শ্রীকুট্টন তখন সেই বেজির মাংসগুলো খাওয়ার চেষ্টা করছিল। ঠিক তখনই কান্তি উপর থেকে রাজনকে ডাকে তার খাবার দিয়ে আসার জন্য। শ্রীকুট্টন এটা শোনার পরে রাজনকে ডাকতে চায়, কিন্তু দেখতে পায় রাজন মদের নেশায় সেখানে বুঁদ হয়ে পড়েছিল, তার কোনো হুঁশই ছিল না। অন্যদিকে তার মা লীলাও বাইরে গিয়েছিল। কোনো উপায় না পেয়ে শ্রীকুট্টন নিজেই সেই মাংসগুলো প্যাক করে মদের বোতলটা নিয়ে উপরের দিকে যেতে শুরু করে। আর সেই দিনের পরে থেকে শ্রীকুট্টনই এই কাজটা করত। এভাবেই আরো 3 বছর কেটে যায়। শ্রীকুট্টনের বয়স এখন 11 বছর। সে কান্তির সাথে এখন একেবারে ঠিকঠাকভাবে মিলেমিশে গিয়েছিল। তার সাথে মজা করত, দুষ্টুমি করত, এমনকি তার সাথে মদও খেত। এরপরেই দেখা যায় লীলা একদিন খাবার রান্না করছিল। তখনই সে শুনতে পায় শ্রীকুট্টন কোন একটা মন্ত্র পড়ছিল। সে দৌড়ে সেখানে চলে যায়। দেখা যায় যে রুমে সে পুতুলগুলো ঝোলানো ছিল শ্রীকুট্টন সেখানেই গিয়েছিল আর একটা পুতুলের মাথায় তার কাঁটা দিয়ে বারবার আঘাত করে সেই মন্ত্র সে পড়ছিল। লীলা যেয়ে তাকে থামায় আর তাকে ধমকে বলে এখানে যেন সে আর কখনো না আসে। এদিকে দেখা যায় শ্রীকুট্টন তার গ্রামের বাকি বাচ্চাদের সাথে খেলছিল। কান্তি যেমনটা বলেছিল, যদি একবার লীলা মা হয়ে যায় গ্রামের বাকি মহিলারাও ধীরে ধীরে মা হতে পারবে। আর সেটাই হয়েছে। শ্রীকুট্টন সেই বাচ্চাদের সাথে সেখানেই খেলছিল আর খেলতে খেলতেই তাদের মধ্যে ঝগড়া বেঁধে যায়। শ্রীকুট্টনকে বাকি ছেলেরা ধরে ফেলে আর একজন তাকে মারতে শুরু করে। আর এতে শ্রীকুট্টন প্রচণ্ড রেগে যায়। প্রচণ্ড রেগে তার দিকে তাকিয়েছিল আর এতে করেই তার চোখ লাল হয়ে ওঠে। এটা দেখে বাকি বাচ্চারা বলে, আরে দেখো ওর চোখ তো লাল হয়ে গেছে। তখনই সেই বাচ্চাটির মা গীতা সেখানে চলে আসে আর সেই বাচ্চাগুলোকে নিজের কাছে ডেকে নেয় আর নিজের ছেলের হাত ধরে বলে, তোমাকে না বলেছি ওই লোফার ছেলেটার সাথে কখনো খেলবে না? এটা শুনে শ্রীকুট্টনের
অনেক রাগ হয়। সে গীতার কাছে চলে যায়। গীতা শ্রীকুট্টনকে বলে, আজকের পরে থেকে আর কখনো আমার ছেলের আশেপাশেও আসবে না। শ্রীকুট্টন দেখতে পায় গীতা গর্ভবতী, এই জন্য সে তার পেটে হাত রাখে। মহিলার একটু অদ্ভুত অনুভূতি হয়। গীতা তাড়াতাড়ি তার বাচ্চাকে নিয়ে সেখান থেকে যেতে শুরু করে। সামনে দিয়ে কাঠ কেটে নীলা ফিরছিল। নীলাকে দেখার পরে গীতা বলে, তুমি আর তোমার বাচ্চা। এতটুকু বলেই রেগে সেখান থেকে চলে যায়। লীলা এরপরে শ্রীকুট্টনকে বকাঝকা করে। লীলা বলে, তোমার বাবা বলেছে না এখানে কোনো বাচ্চাকে নিয়ে না আসার জন্য, তারপরেও কেন এনেছো? একটা কাঠ দিয়ে তাকে পেটাতে শুরু করে। আর এতে শ্রীকুট্টন অনেক রেগে যায়। সে চিৎকার করে। তখনই সেই চিৎকারের সাথে মহিষের আওয়াজ ভেসে ওঠে। শ্রীকুট্টন চিৎকার করে বলে, আমাকে মেরো না। এরপরে শ্রীকুট্টন ধীরে ধীরে সামনে এগোতে থাকে। আর লীলা ভয় পেয়ে যায়। সে পেছাতে থাকে। তখন সেখানে রাজন চলে আসে। রাজন তেড়ে আসে শ্রীকুট্টনের দিকে। তাকে মারার ভঙ্গিতে বলে, এত বড় সাহস হয়েছে, এখন তুই তোর মাকে মারবি? কিন্তু লীলা এসে তাকে বাধা দেয় আর বলে, ছোট মানুষ, বুঝতে পারেনি। এদিকে কান্তি ওপর থেকে সবই শুনছিল, দেখতে পাচ্ছিল। সে কিছুই বলছিল না, শুধু তার চোখ বেয়ে পানি পড়ছিল। এদিকে লীলা যখন রাজনকে ঠেকানোর জন্য ধাক্কা দেয়, রাজন সেখানে পড়ে যায়, কারণ তখনও সে মাতাল অবস্থায় ছিল। তখন লীলা তাকে উল্টো অনেক কথা শোনায় যে, তুমি নিজের কি অবস্থা করেছো, তুমি তোমার মদের নেশাটা এখনো ছাড়তে পারলে না, আর এভাবে যদি তুমি চালাতে থাকো আমি শ্রীকুট্টনকে নিয়ে এখান থেকে চলে যাব। এদিকে গীতা আসে তার স্বামীর কাছে, তার ছেলের ব্যাপারে কমপ্লেন করে, কারণ সেই ছেলেটাকে নিষেধ করা সত্ত্বেও সে শ্রীকুট্টনের সাথে খেলতে গিয়েছিল। এরপরে গীতা অন্য রুমে যেয়ে বসে, আর ঠিক তখনই তার পেটে প্রচন্ড ব্যথা হতে শুরু করে। সে চিৎকার করে। তার স্বামী দৌড়ে সেখানে চলে আসে, আর তখনই সে দেখতে পায় গীতার বাচ্চাটা নষ্ট হয়ে গেছে। গীতাও এটা বুঝতে পারে। এরপরে সে শুধু শ্রীকুট্টনের নামটা বলে, আর এরপরেই অজ্ঞান হয়ে যায়। লোকটা বুঝতে পেরে যায় গীতার বাচ্চা নষ্ট হওয়ার পেছনে শ্রীকুট্টনের হাত রয়েছে। এপিসোড 4 এখানেই শেষ হয়ে যায়। এপিসোড 5-এর শুরুতেই দেখা যায় রাজন স্কুটি নিয়ে কোথাও যাচ্ছিল। তখনই গীতার হাজবেন্ড সহ আরো কয়েকজন রাজনকে ঘিরে ধরে। গীতার হাজবেন্ড রাজনকে এসে কলার ধরে বসে আর বলে, তোর ওই শয়তান ছেলে শ্রীকুট্টনের জন্যই আমি আমার সন্তানকে হারিয়েছি, আর তোকে এখন আমি জীবন্ত চালিয়ে দেব। তখনই গ্রামপ্রধান সেখানে চলে আসে। গ্রামপ্রধান রাজনকে বলে, গ্রামের সবাই তোমাকে নিয়ে অনেক বেশি বিরক্ত, সবাই তোমার প্রতি রাগ, আর তোমার মা যে কি সেটা আমরা সবাই জানি। এছাড়া তোমার বাড়ির ব্যাপারেও আমরা অনেক কথা শুনতে পাই। এই গ্রাম থেকে যে কয়জন মানুষ নিখোঁজ হয়েছে তাদের শেষবারের মতো তোমার বাড়ির আশেপাশেই দেখা গিয়েছিল, আর এখন নতুন হয়েছে তোমার ছেলে। সবাই বলাবলি করছে তোমার ছেলে এই গ্রামে নতুন অভিশাপ ছড়াচ্ছে। তাই এখন সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে। হয় তুমি তোমার পরিবার নিয়ে এই গ্রাম ছেড়ে পালিয়ে যাও, তুমি তোমার ছেলেকে সেই ঘরের ভেতরেই আটকে রাখো, ও যেন বাইরে না আসে। এরপরেও যদি ও বাইরে আসে সেটার পরিণাম তোমার জন্য খুবই ভয়াবহ হবে। এরপরে সবাই সেখান থেকে চলে যায়। রাজন তার সহ্য সীমা অতিক্রম করে ফেলেছিল, এজন্য রাজন চলে আসে শ্রীধরের কাছে। শ্রীধর তাকে দেখার পরেই বলে, অবশেষে তোমাকে আমার কাছে আসতেই হলো, নিজের কি অবস্থা করেছো? তখন রাজন বলে, আমাকে মাফ করে দাও, তোমার কথা না শুনে আমি ভুল করেছি। এরপরেই শ্রীধর রাজনকে বাইরে নিয়ে আসে। শ্রীধর রাজনকে বলে, তুমি অনেক দেরি করে ফেলেছ, তুমি যদি সময় মতো আমার কথা শুনতে তাহলে তোমাকে এই অবস্থাতে আমার সামনে বসে থাকতে হতো না। তুমি যদি তাকে মেরে ফেলতে তাহলে সবকিছুই অন্যরকম হয়ে যেত। রাজন বলে, কিন্তু আমি আমার মাকে কিভাবে খুন করব? শ্রীধর বলে, আরে ওই ডাইনিটা তোমার মাই না, তোমার মা তো অনেক আগেই মারা গেছে। রাজন বলে, কি বলছো এসব? তাহলে আমার বাড়িতে যে রয়েছে সে কে, যাকে এতদিন ধরে আমি সেবা যত্ন করছি? শ্রীধর বলে, ও একটা শয়তান, যে শয়তান শুধু তোমাকে জন্ম দিয়েছে। এছাড়া ও তো কখনোই তোমাকে ছেলে হিসেবে মানেই না, ও শুধু তোমাকে এতদিন ব্যবহার করেছে যাতে ও তার বংশ বাড়াতে পারে। অন্যদিকে শ্রীকুট্টন তোমার আর লীলার ছেলে নয়, বরং কান্তি আর এক শয়তানের ছেলে, যার মাথাটা মহিষের মতো। লীলা শুধুমাত্র তাকে জন্ম দিয়েছে। শ্রীকুট্টন 10 বছর বয়স পর্যন্ত শুধুমাত্র মানুষ রূপে থাকবে। যখন তার 11 বছর হয়ে যাবে সেই বছরেই পূর্ণিমাতে সে মানুষের রূপ ত্যাগ করবে আর কান্তির মতো শয়তান হয়ে যাবে। আর ওর তো 11 বছর হয়েও গেছে, তাই না? এই জন্যই তোমাকে বলেছি তুমি অনেক দেরি করে ফেলেছ। রাজন বলে, এই বিপদ থেকে মুক্তি পাওয়ার কোনো তো উপায় হবে। শ্রীধর বলে, হ্যাঁ অবশ্যই উপায় আছে, কিন্তু এর আগে তোমার মা অর্থাৎ কান্তির পুরো গল্প তোমাকে জানতে হবে। অতীতে এরপরেই কান্তির গল্প দেখানো হয়। কান্তি বিধার সম্প্রদায়ের মেয়ে ছিল, আর সে দেখতে অনেক বেশি সুন্দরী ছিল। বিশেষ করে তার চোখ জোড়া, তার চোখে যেন মায়া ছিল, জাদু ছিল। তার চোখের জাদুতে সে যে কাউকে সম্মোহিত করে ফেলতে পারত। গ্রামের সবাই তাই বলতো যে কান্তির কাছে জাদু শক্তি রয়েছে। এই জন্য কান্তির চাচা ঠিক করে কান্তিকে ত্রান্তিক বিদ্যা শেখাবে। এই জন্য তাকে
কমুনি গ্রাম নিয়ে যায়। আর সেই গ্রামটা জাদুটোনার জন্য অনেক বেশি বিখ্যাত ছিল, পরিচিত ছিল। সেই গ্রামে তারা চলে যায় সোমেশ্বরীর কাছে। সোমেশ্বরীর 2 জন ছেলে মেয়ে ছিল। ছেলের নাম ছিল মালিকান আর মেয়ে ছিল আহিলিয়া। আহিলিয়ার যখন বিয়ে হয় সে চলে যায় রত্নাগিরি গ্রামে। অন্যদিকে ক্রান্তি সেখানেই থেকে তান্ত্রিক বিদ্যা শিখতে থাকে আর সোমেশ্বরী এগুলো শেখাতো। কান্তি অনেক বেশি ট্যালেন্টেড ছিল। সে সবকিছু খুব তাড়াতাড়ি শিখে গিয়েছিল, যেটা দেখে সবাই খুব অবাক হয়ে যায়। খুব অল্প সময়ের মধ্যে কান্তি সোমেশ্বরীর বেস্ট স্টুডেন্ট হয়ে যায় আর সোমেশ্বরীও তাকে শুধুমাত্র একটা বিদ্যা ছাড়া বাকি সবকিছু শিখিয়ে দেয়। যে বিদ্যাটা তাকে শেখানো হয়নি সেটার নাম ছিল রক্ত অধ্যায়, অর্থাৎ দ্য ব্লাড চ্যাপ্টার। আর এটা সে কাউকেই শেখাতো না, কারণ এটা শেখানোটা ব্যান ছিল। কিন্তু কান্তির সেটার প্রতি কৌতূহল বাড়তে থাকে। অন্যদিকে এই সময়টা ছিল তখন যখন গ্রামে মুচুন্ডি নামের এক শয়তান এসে গিয়েছিল আর পুরো গ্রামের মধ্যে নিজের আতঙ্ক ছড়িয়ে দিচ্ছিল। ওই সময় সোমেশ্বরীকেও রত্নাগিরি যেতে হয়েছিল, কারণ তার নাতনির নামকরণ অনুষ্ঠানের জন্য। এই জন্য যাবার আগে সোমেশ্বরী তার শিষ্যদের বলে দেয় সেই মুচুন্ডির শয়তান থেকে গ্রামকে রক্ষা করার জন্য, তার সাথে লড়াই করার জন্য। দেখা যায় কান্তি একাই তার সাথে যে লড়াই করে এবং তাকে হারিয়ে দেয়। আর এতে করে গ্রামবাসী অনেক খুশি ছিল। গ্রামবাসী ভাবতে থাকে কান্তি একজন দেবী আর তাকে দেবী চন্দ্রলেখার অবতার ভাবতে থাকে, যার ফলে গ্রামে তার প্রভাবটা অনেক বেড়ে যায়। আর সেটারই সুযোগ নেয় কান্তি। সেই বইটা সে চুরি করে ফেলে আর সেখানে সেই নিষিদ্ধ চ্যাপ্টার অর্থাৎ দ্য ব্লাড চ্যাপ্টারটা সে পড়ে ফেলে। কান্তি দেখতে পায় সেটার ভেতরে একটা ব্লাড রিচুয়ালের ব্যাপারে লেখা ছিল। সেখানে লেখা ছিল যদি কান্তি কোনো অবিবাহিত যুবককে বিয়ে করার পরে বাসর রাতেই তাকে মেরে ফেলে এবং তার আত্মাকে কয়েদ করে রাখতে পারে, তাহলে সে অসীম শক্তির অধিকারী হয়ে যাবে। কান্তি এরপরেই অসীম শক্তির লোভে পড়ে যায় আর সে ঠিক করে নেয় এই রিচুয়াল সে করবে। এই জন্য তার একজন অবিবাহিত ছেলে লাগতো। এই জন্য সে টার্গেট বানায় মাল্লিকানকে, অর্থাৎ সোমেশ্বরীর ছেলেকে। মাল্লিকানকে তার প্রেমের জালে ফাঁসায় আর এরপরেই তাকে বিয়ে করে নেয়। আর বাসর রাতেই মাল্লিকানকে মেরে তার আত্মা কয়েদ করে ফেলে। আর এতে করেই একজন মহিষের মুখোশধারী শয়তান তার সামনে চলে আসে এবং সেই শয়তান তার গোলাম হয়ে যায়, যার ফলে সে অসীম শক্তির অধিকারী হয়ে যায়। আর এরপরেই কান্তি তার মানুষের রূপ সে বর্জন করে আর সে হয়ে ওঠে একজন ডাইনি শয়তান। এদিকে সোমেশ্বরী যখন ফিরে আসে কান্তির সবকিছু সে জানতে পেরে যায়। সে প্রচণ্ড রেগে যায়। নিজের ছেলেকে হারিয়ে সে পাগল প্রায় হয়ে যায় আর কান্তিকে অভিশাপ দেয়। কিন্তু সেই অভিশাপের কোনো প্রভাবই কান্তির ওপরে পড়ে না। উল্টো কান্তি এবং তার সাথে থাকা সেই শয়তান দুজন মিলে সোমেশ্বরী এবং তার পুরো বংশ নির্বংশ করে দেয়। এছাড়া পুরো গ্রামের মানুষকেই ধ্বংস করে দেয়। কিন্তু কান্তি এটা জানতই না যে আহিলিয়ার ছেলে তখনও বেঁচে গিয়েছিল, যার নাম শ্রীধর। অন্যদিকে মাল্লিকানের ছেলে তার গর্ভে ছিল। সেই ছলে জন্ম হওয়ার পরে কান্তি তার নাম দেয় রাজন। এদিকে দিন যতই যাচ্ছিল সেই শয়তানের শক্তি পেয়ে কান্তি ততই বেশি ভয়ানক হয়ে উঠছিল। একটা সময় সে অসীম শক্তির অধিকারী হয়ে অনেক অনেক আত্মাকে নিজের কাছে কয়েদ করে রাখে, অনেক মানুষকে মেরে ফেলে, যার কোনো হিসাবই নেই। আর ধীরে ধীরে তার বেজির মাংস এবং মদের নেশা হয়ে যায়। এরপরে কান্তি যখন একদিন হনুমান পর্বতে চলে যায় তার তান্ত্রিক বিদ্যা সাধনা করার জন্য, তখনই দেখা যায় সেখানে এক দেবীর ক্ষমতা ক্রান্তির তান্ত্রিক বিদ্যার উপরে প্রভাব খাটায়, যার ফলে কান্তি অনেক দুর্বল হয়ে যায়। তার বেশিরভাগ শক্তি সে হারিয়ে ফেলে। আর এভাবেই কান্তি একটা সময় নিজেকে পৃথিবীর মানুষের কাছ থেকে পুরোপুরি আলাদা করে ফেলে। সে জঙ্গলে বসবাস করতে শুরু করে আর সঠিক সময়ের অপেক্ষা করতে থাকে, যে সুযোগের মাধ্যমে সে তার হারানো শক্তি আবারও ফিরে পাবে। আর এর জন্য দরকার ছিল তার একজন মেয়ের, আর সেই মেয়েটা আর কেউ নয়, লীলা। ঘটনা বর্তমানে চলে আসে। শ্রীধর রাজনকে বলে, আমার জীবনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে তোমার মাকে খুন করা, যে আমার পুরো পরিবারকে ধ্বংস করে ফেলেছে। কিন্তু তোমার সাহায্য ছাড়া এটা আমি কখনোই করতে পারবো না। রাজন বলে, আমি রাজি, বলো আমাকে কি করতে হবে। এদিকে লীলা রেগে চলে এসেছিল কান্তির কাছে আর বলে, আমার হাজবেন্ড এবং ছেলের আজকের যে অবস্থা সেটার জন্য আপনি দায়ী। কান্তি তখন বলে, রাজনের কি হলো না হলো সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, কিন্তু শ্রীকুট্টনকে যদি আর কোনোদিন তুমি মারো তাহলে আমি তোমাকে মেরে ফেলবো। লীলা তখন রেগে গিয়ে বলে, শ্রীকুট্টন আমার ছেলে, আমি ওকে বকাঝকা করব, মারবো, তাতে আপনার কি, আপনি বলার কে? কান্তি হেসে বলে, শ্রীকুট্টন তোর নয় বরং আমার ছেলে, তুই শুধু ওকে জন্ম দিয়েছিস, কিন্তু ওর শরীরে আমার রক্ত বইছে। কিন্তু লীলা এটা বিশ্বাস করে না আর বলে, আপনি আমার সাথে কোনো গেম খেলছেন, এটা আমি বিশ্বাস করি না। কান্তি বলতে থাকে, বিশ্বাস না হলে রাজনকে জিজ্ঞেস করো, রাজনী তো তোমাকে বিয়ে করে এখানে নিয়ে এসেছে। এরপরে সে আবারও হাসতে শুরু করে। লীলা এরপরে সেখান থেকে চলে আসে। এরপরে রাজন বাসায় ফিরে লীলা তাকে প্রশ্ন করে, শ্রীকুট্টন নাকি আমাদের ছেলে নয়, সে নাকি তোমার মায়ের ছেলে। রাজন বলে, তুমি তো জানো মায়ের অবস্থা,
মায়ের মাথা ঠিক নেই, সে উল্টোপাল্টা বকে, তাহলে তারপরও তুমি বারবার কেন মায়ের কথা ধরে এমন করো? লীলা বলে, গ্রামবাসীরা এক কথা বলে, তোমার মা এক কথা বলে, তুমি আর এক কথা বলো। আমি তো পেরেশান হয়ে গেছি, কার কথা বিশ্বাস করব, কোনটা বিশ্বাস করব? রাজন বলে, তুমি টেনশন করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। এভাবেই তাকে সান্ত্বনা দেয়। আর ঠিক তখনই তার শ্রীধরের কথা মনে পড়ে। এরপরেই রাজন কান্তির খাবার নিয়ে ওপরে চলে আসে। কান্তি যখন তার খাবার খাচ্ছিল তখনই রাজন ধীরে ধীরে কান্তির চুলের বেনি ধরে আর সেটা তার গলায় পেঁচিয়ে তাকে মেরে ফেলে সেখানে। আর এখানেই এপিসোড 5 শেষ হয়ে যায়। লাস্ট এপিসোড অর্থাৎ এপিসোড 6 এর শুরুতেই দেখা যায় শ্রীকুট্টন স্বপ্নে দেখছিল যেখানে কান্তি তাকে আদর করছিল আর বলছিল নিজের খেয়াল রেখো। ঠিক তখনই পেছন থেকে দুটো হাত আসে আর কান্তির গলা চেপে ধরে তাকে মেরে ফেলে। আর তখনই শ্রীকুট্টন মা বলে চিৎকার করে ওঠে। অর্থাৎ শ্রীকুট্টন জানতো যে কান্তি তার মা। এরপরেই যখন সে দৌড়ে চলে আসে কান্তির রুমে, দেখতে পায় কান্তি মারা গেছে। সে কান্নায় ভেঙে পড়ে আর এরপরেই শ্রীকুট্টনকে সেখান থেকে টেনে বাইরে নিয়ে আসে। এদিকে বাইরে দেখা যায় রাজন এবং লীলার বাবা চিতা জ্বালানোর ব্যবস্থা করছিল। এরপরেই তারা দুজন ঘরে চলে আসে লাশ নিয়ে যাবার জন্য, কিন্তু কোনোভাবেই সেই লাশটা তারা উঠাতে পারছিল না। এটা দেখে সবাই অবাক হয়ে যায়। একজন দুর্বল বৃদ্ধ মহিলার লাশ এত ভারী কেন, যেখানে দুইজন মিলে তাকে উঁচু করা যাচ্ছে না? কিন্তু রাজন তো জানতো যে তার মা একজন ডাইনি আর তার সব শক্তি তার চুলের মধ্যেই ছিল। এই জন্য সে তার মায়ের চুলের বেনিটা কেটে ফেলে আর যার ফলে সহজেই তারা সেই লাশটাকে উঠাতে পারে। এরপরেই তারা লাশটা বাইরে নিয়ে এসে পুড়িয়ে দেয় আর সেই চিতা দূর থেকে শ্রীকুট্টন দেখছিল আর সেখানেই কাঁদছিল। এদিকে লীলা রাজনকে তার বাবার সামনেই বলতে বলে যে তোমার মা আসলে কি ছিল। রাজন তখন বলতে শুরু করে। রাজন বলে তার মা একজন ডাইনি ছিল, শয়তান ছিল, শুধু সে মারা গেছে, কিন্তু সেই শয়তানের পুরোপুরি রূপটা এখনো বিদায় নেয়নি। সেই রূপে আরো একজন এখনো জীবিত আছে। লীলার বাবা এগুলো শুনে অবাক হয়ে যায় আর বলে, কি বললে? তাহলে তো লীলা আর শ্রীকুট্টনকে খুব তাড়াতাড়ি এখান থেকে সরিয়ে নেওয়া দরকার। রাজন বলে, না না, শ্রীকুট্টনের এখানে থাকাটা জরুরি, কারণ শুধুমাত্র শ্রীকুট্টনই সেই শয়তানটাকে ধ্বংস করে ফেলতে পারে, মেরে ফেলতে পারে। রাজন এখানে মিথ্যে বলে, কারণ রাজন জানতো তাদের ছেলে শ্রীকুট্টন আসলে আরও একটা শয়তানেরই রূপ আর এখন সে তাকে মেরে ফেলবে। কিন্তু লীলা আর তার বাবা যদি এটা জানতো তাহলে কখনোই রাজনকে তারা সেটা করতে দিত না। এই জন্যই সে তাদেরকে মিথ্যে বলে। পরে সেই রাতেই লীলার বাবা এবং দুই বোন তাদের বাড়িতে চলে যায়। অন্যদিকে পরের দিন শ্রীধর এবং সে একজন অ্যাসিস্ট্যান্টকে সাথে নিয়ে এসেছিল যার নাম ছিল ভাদ্রা। শ্রীধর বলে, শুধু তোমার মায়ের শরীরটা মারা গেছে, এখনো তার শক্তি, মহিষের রূপ সেই শয়তান আশেপাশে ঘুরে বেড়াচ্ছে আর সেগুলোকে ধ্বংস করতে হলে শ্রীকুট্টনকে দিয়ে একটা রিচুয়াল করতে হবে। অর্থাৎ রাজন আর শ্রীধর সবাই মিলে লীলাকে ধোঁকা দিচ্ছিল। এরপরে কান্তির অস্থি দিয়ে তারা একটা মাথা বানায় আর সেটা দিয়ে শ্রীকুট্টনকে দিয়ে তারা একটা রিচুয়াল করায়। শ্রীধরের কথা মতো শ্রীকুট্টন সেই মাথা এবং কান্তির অস্থি নিয়ে চলে যায় ওপরের রুমে যেখানে কান্তি থাকত। এরপরে শ্রীধর তাকে যেভাবে মাথাটা রাখতে বলেছিল সে ঠিক সেভাবেই মাথাটা রাখে আর কান্তির অস্থিটা তার ঠিক সামনেই রাখে। তখনই সেই মাথাটা শূন্যে ভাসতে থাকে। এদিকে শ্রীধর আগেই শ্রীকুট্টনকে বলেছিল যে এমনটা হবে, সে যেন ভয় না পায়। যদি এমনটা হয় তাহলে মাথাটা যেন শ্রীকুট্টন ধরে আবারও আগের জায়গায় রেখে দেয়। শ্রীকুট্টন সেটাই করে। এরপরে নিজের পায়ের আঙুলের কিছু অংশ কেটে সেই রক্তটা মাথায় লাগিয়ে দেয় আর এভাবেই সেই রিচুয়ালটা সে কমপ্লিট করে ফেলে। এদিকে শ্রীধর রাজনকে বড় একটা তার কাটা দিচ্ছিল আর বলছিল যখনই সেই রিচুয়াল শেষ করে শ্রীকুট্টন নিচে চলে আসবে সেই মাথা আর শ্রীকুট্টন দুটোকেই গাছের সাথে বেঁধে ফেলবে আর শ্রীকুট্টনের মাথায় এই পেরেকটা গেঁথে দেবে আর এভাবেই সেই শয়তানটা সেখানে শেষ হয়ে যাবে। এছাড়া সে তাকে এক মন্ত্রপুত রশিও দেয় আর বলে, এটা রাখো, ও যদি ও শয়তানি রূপ ধারণ করে তারপরও এটা দিয়ে বাঁধলে ও সেটা থেকে আর মুক্ত হতে পারবে না। এদিকে শ্রীকুট্টন যখন সেই রিচুয়াল করে বাইরে চলে আসে শ্রীধরের ইশারায় ভাদ্রা পেছন থেকে শ্রীকুট্টনকে ধরে ফেলে। এটা দেখে লীলা অবাক হয়ে যায় আর বলে, কি করছো? ও আমার ছেলে শ্রীকুট্টন। এরপরেই সে তাকে বাঁচানোর জন্য ধস্তাধস্তি করতে থাকে। ভাদ্রা তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তখনই এসে রাজন তাকে আটকায়। রাজন তাকে টানতে টানতে সেখান থেকে নিয়ে যায় আর একটা ঘরের মধ্যে আটকে রাখে। লীলা বলে, কি করছে এগুলো? এদিকে শ্রীধর শ্রীকুট্টনের হাত পা বেঁধে সেখানে বসিয়ে রাখে। তাকে বেজির মাংস আর মদ দেখিয়ে লোভ দেখাতে শুরু করে তার ভেতরে থাকা শয়তানকে বাইরে নিয়ে আসার জন্য, আর সে এতে সফলও হয়ে যায়। একটু পরে শ্রীকুট্টন শয়তানে পরিণত হয়। সেখানে থাকা শ্রীধরের উপরে সে হামলা করে বসে। এছাড়া তার পাশে যে ভাদ্রা দাঁড়িয়েছিল তার উপরেও সে হামলা করে বসে।
আর সেই ঘরের ভেতর থেকে লীলা তার ছেলের শয়তানি রূপটা দেখে ফেলে। শ্রীকুট্টন ভদ্রাকে সেখানে মেরেই ফেলছিল, তখনই সেখানে রাজন সেই শিকলটা নিয়ে আসে, সেই মন্ত্রপুত শিকলটা নিয়ে আসে, আর সেটা দিয়ে সে শ্রীকুট্টনকে বেঁধে ফেলে। শ্রীকুট্টনকে গাছে বেঁধেই সে পেরেকটা তার মাথার মধ্যে গাঁটতে যাবে। ঠিক তখনই শ্রীকুট্টন বারবার কাঁদছিল আর বলছিল, বাবা মাকে ছেড়ে দাও। রাজন ইমোশনাল হয়ে যায়, কিন্তু তারপরও সে বুঝতে পারছিল এটা তার ছেলে নয়, বরং শয়তান। এই জন্য সে আবারও মারতে চায়, কিন্তু বাবার মন তো কোনো কিছুতেই সায় দিচ্ছিল না, একটু আগায় একটু পিছায়। আর ঠিক তখনই তার গলায় একটা তীর এসে লাগে, আর সেই তীরটা ছুঁড়েছিল লীলা। লীলা রাজনের লাশের সামনে এসে কাঁদতে শুরু করে আর বলে, আমি জানি শ্রীকুট্টন আমাদের সন্তান নয়, কিন্তু আমি একজন মা। ও মানুষ হোক বা শয়তান, যাই হোক না কেন, আমি ওকে লালন পালন করব যতদিন আমি জীবিত আছি। রাজন সেখানেই মারা যায়। এরপরে আমরা দেখতে পাই লীলাই এখন সেই বেজি শিকার করে এনে সেগুলোর মাংস কেটে শ্রীকুট্টনকে খেতে দেয়। আর যে শ্রীকুট্টন এখন পুরোপুরি শয়তানের রূপে চলে এসেছিল, অর্থাৎ মানুষ বদলেছে, কিন্তু পরিস্থিতি একই রয়েছে। লীলা শ্রীকুট্টনকে এখনও নিজের ছেলেই মনে করে। অন্যদিকে শ্রীকুট্টন লীলাকে শুধুমাত্র একজন চাকরানি মনে করে, যে তাকে খাবার এনে দেয়। আর এরই মাধ্যমে এই ওয়েব সিরিজটা শেষ হয়ে যায়। আসলে এমন অনেক ভুতুরে গল্প গ্রামগঞ্জে ছড়িয়ে রয়েছে, সেগুলোরই একটা ছিল এই মুত্তাসি। আর মুভিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো মুভি বা ওয়েব সিরিজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো আর সুস্থ থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।